নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর পঞ্চদশ পরিচ্ছেদ। চলুন শুরু করি। দুর্গা ভাইকে খুঁজিতে বাহির হইয়াছিল। পাড়ার নানা স্থানে খুঁজিয়া কোথাও পাইল না। অন্নদা রায় মহাশয়ের বাড়ির কাছে আসিয়া ভাবিল একবার এখানে দেখে যাই, খুড়িমার সঙ্গেও দেখাটা হবে এখন। অন্নদা রায়ের বাড়ি ঢুকিতেই একটা হৈ হৈ চিৎকার ও কান্নাকাটির কলরব তাহার কানে গেল। বাড়ির মধ্যে না ঢুকিয়া সে দরজার কাছে দাঁড়াইল। রোয়াকের একপাশে দাঁড়াইয়া অন্নদা রায়ের বিধবা ভগ্নী সখী ঠাকুরন চিৎকার করিয়া বাড়ি ফাটাইতেছেন। তাই কি মনে একটু ভয় আছে নাকি? ঢের ঢের জাহাবাজ মেয়ে মানুষ দেখিছি, এমন আর কখনো দেখিনি রে বাপু, পায়ে গড় করি। বলে ওই জমের মতো স্বামী রাগলে হাড়ে মাসে এক রাখে না। তাই না হয় বাপু একটু সমঝে চল। সত্যি তো, আজ 3 দিন ধরে বলছে ধানগুলো একটু রোদে দাও, ওগো ধানগুলো একটু রোদে দাও। তো কথা কি গেরাজ্জি হয় নাকি, না কানে যায়? কার কথা কে শোনে? গেরস্ত ঘরের বউ ধান ভানবে, কাজ করবে এই জানি, তা না রাত দিন পটের বিবি সেজে বসে আছে। পটের বিবি জিনিসটি পরিস্ফুট করিবার জন্য উত্তম রূপে সাজিয়া যেরূপভাবে বসিয়া থাকা উচিত বলিয়া সখী ঠাকুরানের ধারণা তিনি এখানে তাহার অভিনয় করিলেন। এ তো বাপু কখনো কোথাও বাপের জন্মে দেখিনি, শুনিও নি। দালানের মধ্যে হইতে অন্নদা রায়ের পুত্রবধূ নাকি সুরে কাঁদিতে কাঁদিতে বলিল, পটের বিবি হয়ে সেজে বসে থাকি নাকি? কাল যে 10 মুগের ডাল ভাজলাম সারা বিকেল ধরে, দুপুরবেলা খেয়েই আরম্ভ করেছি, আর যখন 5টার গাড়ি যাওয়ার শব্দ পেলাম তখনও খোলার তাতেই বসে আছি। দুধামা ডাল ভাজারে ভাঙারে করে অন্ধকার হয়ে গিয়েছে, তখন উঠেছি। সে কি অমনি হয়? গা গতর ব্যথা হয়ে গেছে, তা কি কেউ দেখে? তার ওপর সকালবেলা বিনিদোষেই মার। কেন, সংসারে কি বসে বসে খাই? এমন সময় অন্নদা রায়ের ছেলে গোকুল এক হাতে একখানা কাঁচা বাঁশের পাতা শুদ্ধ ডগা ও আর এক হাতে দা লইয়া বাড়ি ঢুকিল। স্ত্রীর কান্নার শেষ অংশ শুনিতে পাইয়া গর্জন করিয়া কহিল, এখনো তোমার হয়নি? এখনো তোমার অদৃষ্টে বেশ তার দুঃখ আছে দেখছি। আমার রাগ বাড়িও না মেলা সকালবেলা। আজ 3 দিন ধরে ধানগুলো রোদ্দুরে দেওয়ার জন্য বলে বলে হয়রান। এই মেঘলা মেঘলা যাচ্ছে, এরপর ধানগুলো যদি কলিয়ে যায় তবে তোমার কোন বাবা এসে সামলাবে? সারা বছরের পিণ্ডি জুটবে কোত্থেকে? গোকুলের বউ হঠাৎ কান্না বন্ধ করিয়া তেজের সহিত জোর গলায় বলিয়া উঠিল, তুমি আমার বাবা তুলে গালাগালি করো না বলে দিচ্ছি। আমার বাবা কি করেছে তোমার? কেন তুমি বাবার নামে যখন তখন যা তা বলবে? তাহার কথা শেষ হইতে না হইতেই গোকুল হাতের বাঁশ নামাইয়া রাখিয়া দা হাতে এক লাফে রোয়াকে সিঁড়ি বাহিয়া উঠিয়া কহিল, তবে রে, আজ তোমার একদিন কি আমার একদিন। তোমার বাপের বাড়ির আবদার না ঘুচিয়ে আমি আজ। একটা খুনোখুনি ব্যাপার বুঝিবা হয় দেখিয়া বাড়ির কৃষাণ উঠান হইতে ডাকিয়া কহিল, কি করেন দা ঠাকুর, কি করেন? থামুন থামুন। পরে সে ছুটিয়া রোয়াকে উঠিল। দুর্গাও ছুটিয়া আসিল। সখী ঠাকুরনও রোয়াক হইতে দালানের মধ্যে ঢুকিলেন। খুব একটা হইচই হইল। দালানের মধ্যে গোকুলের স্ত্রী স্বামীর উদ্যত আক্রমণের সম্মুখে পিছাইয়া গিয়া মাঠ ঠেকাইবার জন্য 2 হাত তুলিয়া দেওয়ালের গায়ে প্রাণপণে ঠেস দিয়া জড়ো সড়ো হইয়া দাঁড়াইয়া আছে। চোখে তাহার ভয়ের দৃষ্টি। কৃষাণ গিয়াই গোকুলের হাত হইতে দাখানা কাড়িয়া লইল। পরে তাহাকে ধরিয়া দালানের বাহিরে আনিতে আনিতে বলিতে লাগিল, কি করেন দা ঠাকুর, থামুন, আসুন নেমে। গোকুলের বয়স 35-36 কম নয়, কিন্তু দেহ তেমন সবল নহে। বলিষ্ঠ কৃষাণের সহিত ম্যালেরিয়া দুর্বল দেহ লইয়া হাত ছাড়াছাড়ির চেষ্টা করিতে গেলে দুর্বলতাটাই অধিকতর প্রকাশ হইয়া পড়িবে বুঝিয়া বলিতে বলিতে নামিল, দেখো না, একটা ডোলা ধান, 20 ধান জল পেয়ে যদি কলিয়ে যায়, ও কি আর রোয়া হবে? আজ 3 দিন ধরে বলছি,
আবার তেজটা দেখলে? তোমার তেজ আমি। দুর্গা নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। কিন্তু এ সময় খুড়িমার সঙ্গে আলাপ পরিচয় কথাবার্তার সময় নহে বুঝিয়া সে এক প্রকার নিঃশব্দেই অন্নদারায়ের বাড়ির বাহির হইয়া পড়িল। পাঁচু বাড়ুজ্যের বাড়ির কাছে জামতলায় একজন লোক ঘটি বাটি সারাইতে বসিয়াছে। কাঠের কয়লার হাপড়ে গনগনে আগুন। পাড়ার লোকের অনেক ভাঙা ঘটি বাটি জড়ো করা। বেটে ধরনের লোকটা, পাকশিটে গরনের চেহারা। বয়স কত বুঝিবার উপায় নাই। 30ও হইতে পারে, 50ও হইতে পারে। গলায় ত্রিকোণটি তুলসীর মালা। মুখের ডান দিকে একটা কাটার দাগ। হাতের কবজিতে দড়ির মতো শির বাহিয়া হইয়া আছে। পরনে আধময়লা ধুতি। পাড়ার অনেক ছেলে মেয়ে তাহাকে ঘিরিয়া ঘটিবাটি সারানো দেখিতেছে। দুর্গাও গেল। লোকটা বলিল, কি চাই খুকি? সে বলিল, কিচ্ছু না, দেখব। বাড়ি ফিরিয়া মার কাছে বলিল, মা, আজ গোকুল কাকা খুড়িমাকে যা মেরেছে সে কি বলবো। পরে সে আনুপূর্বিক বর্ণনা করিল। সর্বজয়া বলিল, গোয়ার গোবিন্দ চাষা একটা বই তো নয়। আহা, ভালো মানুষ বউটা এমন হাতে আর এমন বাড়িতে পড়েছে। ঠ্যাঙা খেতে খেতেই জীবনটা গেল। আমাকে তো বড্ড ভালোবাসে। যখন যা বাড়িতে হবে আমার জন্য তুলে রেখে দেবে। খুড়িমার কান্না দেখে এমন কষ্ট হলো মা। সখী ঠাকুমা আবার এখন উল্টে খুড়িমাকেই বকে। সে 3-4 দিন জামতলায় ঘটিবাটি সারানো দেখিতে গেল। লোকটি তাহার বাড়ি, বাপের নাম সব খুঁটিনাটি জিজ্ঞাসা করে। বলিল, তোমাদের বাড়ির জিনিসপত্র সারাবে না? নিয়ে এসো না খুকি। দুর্গা বাড়ি আসিয়া মাকে বলিল, আমাদের ভাঙা ঘটি গাড়ুগুলো দেবে মা? একজন বেশ ভালো মানুষ লোক এসেছে। ও পাড়ার পথে জামতলায় বসে সারাচ্ছে। লোকটা তার নাম বলে প্রীতম, যাতে নাকি কাশারি। হাঁপড় জ্বালাইতে জ্বালাইতে একবার সোজা হইয়া বসিয়া বলে, জয় রাধে, রাধে গোবিন্দ। সকালবেলা তাহার কাছে পাড়ার অনেকে আসিয়া জোটে। সে চিমটা দিয়া হাঁপড় হইতে আগুন উঠাইয়া অনবরত তামাক সাজিয়া ভদ্রলোকদের হাতে দিতেছে। দিবার সময় মুখখানা বিনয় কাচু মাচু করিয়া ঘাড় একধারে কাত করিয়া বলে, হে হে, তামাক ইচ্ছে করুন বাবা ঠাকুর। রাধারানীর পদ ভরসা। নারকেলের কথা আর বলবেন না বাবা ঠাকুর। আর বছর জ্যৈষ্ঠী মাসে বলি দিই কতক চারা বসিয়ে। 8 কাঠাখানেক জমিতে 6 গন্ডা চারা কিনে লাগিয়ে দিলাম। তা ব্যাঙের উপদ্রতে একেবারে মূল শেকড় টুল শেকড় সব শুদ্ধ, কটা টাকাই মাটি। মুখুজ্জেমশাই সকাল হইতে ঠায় বসিয়া আছেন। কোনো রকমে মিষ্ট কথায় তুষ্ট করিয়া একটা পিতলের ঘড়া বিনামূল্যে সারাইয়া লইবেন। তামাক খাইতে খাইতে পূর্ব কথার খেই ধরিয়া বলিলেন, এই তো গেল কাণ্ড বাপু। তাই এবারও তো ভেবেছিলুম 20খানেক চারা বাড়ির পেছনে, তা এমন ম্যালেরিয়ায় ধরল। তোমাদের ওদিকে কিরকম হে কারিগর? তিনি সকাল হইতেই তাহাকে কারিগর বলিয়া ডাকিতেছেন। পরিপূর্ণ, আগে পরিপূর্ণ। ম্যালেরিয়ার কথা বলবেন না বাবা ঠাকুর, হাড় জ্বালিয়ে খেয়েছে। এই নিন আপনার ঘোড়াটা, 6টা পয়সা দেবেন। মুখুজ্জেমশাই ঘোড়াটা হাতে লইয়া উঠিয়া পড়িয়া বলিলেন, হ্যাঁ, এর জন্য আবার পয়সা? দিলে একটা জিনিস ব্রাহ্মণকে সারিয়ে, অমনি কার্তিক মাসের দিনটা তার আবার। প্রীতম তাড়াতাড়ি মুখুজ্জেমশাইয়ের হাতের ঘোড়াটা ধরিয়া অত্যন্ত অমায়িকভাবে হাসিয়া বলে, আগে না, মাপ করবেন বাবা ঠাকুর, এমনি সারিয়ে দিতে পারবো না। এখনও সকালবেলা বউনি হয়নি। আগে না, তা পারবো না। ঘোড়াটা রেখে যান, বাড়ি গিয়ে পহাকটা পাঠিয়ে দেবেন। দুর্গার মা বলে, দেখিস দেখি, ভাঙা বাসনকোসন বদলে নতুন বাসনকোসন অনেক সময় ওরা দেয়, জিজ্ঞেস করিস তো। প্রীতম খুব রাজি। দুর্গা বাড়ি হইতে বহিয়া একরাশ পুরনো গাড়ু, ঘটিবাটি, ঘোড়া তাহার কাছে লইয়া গিয়া হাজির করে। অর্ধেক দিনটা সে জামতলাতেই কাটায়। হাঁপড় জ্বালানো, রাংঝাল করা, বসিয়া বসিয়া দেখে। প্রীতম বলিয়াছে তাহাকে একটা পিতলের আংটি গড়াইয়া দিবে। ইহাও বলিয়াছে যে সারাইবার পয়সা তাহাদের লাগিবে না। সর্বজয়া শুনিয়া বলে, আহা, বড্ড ভালো লোকটা তো। আসছে বুধবার অপুর জন্মবারটা,
বলিস তাকে আসতে, আমাদের এখানে দুটো ডাল ভাত পেশাদ পেয়ে যাবে এখন। বুধবার সকালে উঠিয়া দুর্গা জামতলায় গিয়া দেখিল লোকটা নাই। জিজ্ঞাসা করিয়া শুনিল পূর্বদিন সন্ধ্যার পর কোনো সময় সে দোকান উঠাইয়া চলিয়া গিয়াছে। হাঁপড়ের গর্ত ও পোড়া কয়লা রাশি ছাড়া অন্য কোনো চিহ্ন নাই। দুর্গা এখানে ওখানে খোঁজ করিল, একে ওকে জিজ্ঞাসা করিল, কেহ জানে না সে কোথায় গিয়াছে। ভয়ে দুর্গার মুখ শুকাইয়া গেল। মা শুনিলে কি বলিবে, সংসারের অর্ধেক বাসন তাহার কাছে যে। সে দুর্গাকে বলিয়াছিল ঝিকরহাটির বাজারে তাহার কাঁসারির দোকান আছে, সেখানে সে খবর পাঠাইয়েছে তাহার ভাই একদিনের মধ্যে নতুন বাসন লইয়া আসিয়া পড়িল বলিয়া, আসিলেই ভাঙাচোরা বাসনগুলা সব বদলাইয়া দিবে। কোথায় বা সে, আর কোথায় বা তাহার ভাই? কোথায় যে গেল দুর্গা তাহা অনেক খুঁজিয়াও পাইল না। কেবলমাত্র তাহাদেরই জিনিস গিয়াছে, অন্য হুঁশিয়ার লোকের এক টুকরা পিতলও খোয়া যায় নাই। সারাদিনের পরে সন্ধ্যার সময় দুর্গা কাঁদো কাঁদো মুখে মাকে সব বলিল। হরিহর বিদেশে, কেই বা খোঁজ করে, কেই বা দেখে। সর্বজয়া অবাক হইয়া যায়, বলে, একবার তো রায় জ্যাঠামশাইকে গিয়ে বলতো। ওমা, এমন কথা তো কখনো শুনিনি। হরিহর বাড়ি আসিলে ঝিকরহাটির বাজারে খোঁজ করা হইয়াছিল। প্রীতম নামক কোনো লোকের সেখানে কাঁসারির দোকান নাই, বা উক্ত চেহারার কোনো লোকও সেখানে নাই। কয়েক মাস কাটিয়া গিয়াছে, ভাদ্র মাস। অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে। এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল, কোথায় বেরুচ্ছিস রে অপু? চাল আর ছোলা ভাজছি, বেরিও না যেন, এক্ষুনি খাবি। অপু শুনিয়াও শুনিল না। যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে। তবুও সে কি করিতে পারে? এতক্ষণ কি খেলাটাই না চলিতেছে নীলুদের বাড়িতে। সে যখন বাহির দরজায় পা দিয়াছে, মার ডাক আবার কানে গেল, বেরোলি বুঝি? ও অপু, বারে, দেখো মজা ছেলের, গরম গরম খাবি, আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম। ও অপু। অপু অপু এক ছুট দিয়া নীলুদের বাড়ি গিয়া পৌঁছিল। অনেক ছেলে জুটিয়াছিল। অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে। নীলু বলিল, চল অপু, দক্ষিণ মাঠে পাখি ছানা দেখতে যাবি? অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল। ধান ক্ষেতের ওপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া চলিয়া গিয়াছে। গ্রাম হইতে 1 মাইলের উপর হইবে। অপু এত দূর কখনো বেড়াইতে আসে নাই। তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গণ্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল। একটুখানি পরেই সে বলিল, বাড়ি চলো নীলুদা, আমার মা বকবে, সন্ধে হয়ে যাবে, আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না, তুমি বাড়ি চলো। ফিরিতে যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল। ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আমবাগানের ধার দিয়া একটা পথ মিলিল। সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে। আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে। এমন সময় চড়িতে চড়িতে নীলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কনুইয়ে টান দিয়া সম্মুখ দিকে চাহিয়া ভয়ের সুরে বলিল, ও ভাই অপু। অপু সঙ্গীর ভয়ের কারণটা বুঝিতে না পারিয়া বলিল, কি রে নীলুদা? পরে সে চাহিয়া দেখিল যে সুরিপথটা দিয়া তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে। উঠানে একখানা ছোট্ট চালা ঘর ও একটা বিলাতি আমড়ার গাছ। তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল, আতুরি ডাইনির বাড়ি। অপুর মুখ শুকাইয়া গেল। আতুরি ডাইনির বাড়ি? সন্ধ্যাবেলা কোথায় আসিয়া পড়িয়াছে তাহারা? কে না জানে যে ওই উঠানের গাছে চুরি করিয়া বিলাতি আমড়া পারিবার অপরাধে ডাইনিটা জেলে পাড়ার কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচুর পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল। পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমড়া খাইবার স্বাদ এ জন্মের মতো মিটিয়া যায়। কে না জানে সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে
ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে? যাহার রক্ত খাওয়া হইল সে কিছুই জানিতে পারিবে না, কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সেই যে বিছানায় শুইবে, আর পরদিন উঠিবে না। কতদিন শীতের রাত্রে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে, রাত্রিতে তুই ওসব গল্প বলিস না দিদি, আমার ভয় করে। তুই সেই কুচবরণ রাজকন্যার গল্পটা বল দেখি। ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল বাড়িতে কেহ আছে কিনা, এবং চাহিবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল। বাঁশের বেড়ার আগরের কাছে অন্য কেহ নয়, একেবারে স্বয়ং আতুরি ডাইনি তাহাদের, এমনকি যেন শুধু তাহারই দিকে চাহিয়া দাঁড়াইয়া। যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখেই এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না। আতুরি বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা আরও ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল। অপু দেখিল সে ধরা পড়িয়াছে, কোনো দিকেই আর পালাইবার পথ নাই। যে কারণেই হোক ডাইনির রাগটা তাহার উপরেই। এখনই তাহার প্রাণটি সংগ্রহ করিয়া কচুর পাতায় পুরিবে। মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে, তাহার ফল এই ফলিতে চলিল। সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল, আমি কিছু জানি নে ও বুড়ি পিসি, আমি আর কিছু করব না, আমায় ছেড়ে দাও, আমি এদিকে আর কখনো আসবো না, আর ছেড়ে দাও ও বুড়ি পিসি। নীলু তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল, কিন্তু অপুর ভয় এত হইয়াছিল যে তাহার চোখে জল ছিল না। বুড়ি বললে, ভয় কি মোরে? ও বাবারা, মোরে ভয় কি? পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল, মুই কি ধরে নেব খোকারা? এসো মোর বাড়িতে এসো, আমচুর দেবা নিয়ে এসো। আমচুর? ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুরিতে চাহিতেছে। গেলেই আর কি, ডাইনি রাক্ষসীরা যে এইরকম ভুলাইয়া ফাঁদে ফেলে, এরকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে। এখন সে কি করে? উপায়? বুড়ি তাহার দিকে আরও খানিক আগাইয়া আসিতে আসিতে বলিল, ভয় কি ও মোর বাবারা, মুই কিছু বলবো না, ভয় কি মোরে? আর কি, সব শেষ। মায়ের কথা না শুনিবার ফল ফলিবার আর দেরি নাই। হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখনই কচুর পাতায় পুরিল। প্রতি মুহূর্তেই তার আশঙ্কা হইতেছিল যে এখনই বুড়ি হাসি মুখ বদলাইয়া ফেলিয়া বিকট মূর্তি ধরিয়া অট্টহাস্য করিয়া উঠিবে, রাক্ষসী রানীর গল্পের মতো। বনের অজগর সাপের দৃষ্টির কুহকে পড়িয়া হরিণ শিশু নাকি অন্যদিকে চোখ ফিরাইতে পারে না। তাহারও চোখ দুটির কুহক মুগ্ধ দৃষ্টি সেরূপ বুড়ির মুখের ওপর দৃঢ় নিবদ্ধ ছিল। সে আড়ষ্ট কণ্ঠে দিশাহারাভাবে বলিয়া উঠিল, ও বুড়ি পিসি, আমার মা কাঁদবে, আমায় আজ আর কিছু বলো না, আমি তোমার কাছে কোনো দিন আমলা নিতে আসিনি, আমার মা কাঁদবে। আতঙ্কে সে নীলবর্ণ হইয়া উঠিয়াছে। বাড়ি ঘরদোর গাছপালা নীলু চারিধার যেন ধোয়া ধোয়া, কেহ কোনো দিকে নাই, কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির ক্রূর দৃষ্টি মাখানো একজোড়া চোখ। আর অনেক দূরে কোথায় যেন তার মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক। পরেক্ষণে কিন্তু অত্যাধিক ভয়ে তাহার একরূপ মরিয়া সাহস জোগাইল। একটা অস্পষ্ট আর্তরাব করিয়া প্রাণ ভয়ে দিশাহারা অবস্থায় সে সম্মুখের ভাট শেওড়া রাংচিতার জঙ্গল ভাঙিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল। নীলুও ছুটিল তাহার পিছনে পিছনে। ইহাদের ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল, মুই মারতেও যাইনি, ধরতেও যাইনি, কাঁচা ছেলে, কি জানি মোরে দেখে কেন ভয় পালে। সন্ধেবেলা খোকাটা কাদের? অপু যখন বাড়ি আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। সর্বজয়া সবে উনুন ধরাইয়া
তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে। দুর্গার নিকটে বসিয়া তাল চাচিয়া রস বাহির করিতেছে। ছেলেকে দেখিয়া বলিল, কোথায় ছিলি বল দেখি? সেই বেরিয়েছ বিকেলবেলা, কিছুই তো আজ খাবার খেলি নে, খিদে তেষ্টা পায় না? মায়ের নিকট বলিবার জিনিস অপুর মনে স্তূপাকার হইয়া সকলেই একসঙ্গে বাহিরে আসিবার জন্য এরূপভাবে চেষ্টা পাইতেছিল যে পরস্পরের ঠেলাঠেলিতে পরস্পরের নির্গম পথ একালীন রুদ্ধ হইয়া গিয়া অপুকে একেবারে নির্বাক করিয়া দিল। সে শুধু বলিল, আমি কি কাপড় ছাড়ব মা? আমার এখানা ওবেলার কাপড়। পরে সে বিস্ময়ের সহিত দেখিল যে মা তাহাকে চাল ভাজা দিবার কোনো আগ্রহই না দেখাইয়া তালের রসটা ঘন না পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করিতেছে। পরীক্ষা শেষ হইয়া গেলে দুর্গাকে বলিল, দু চারখানা ভেজে দেখি না হয়, বড় তক্তপোষের নিচেটায় চালের গুঁড়ো আছে, আর দুটো নিয়ে আসিস এখন। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, দাঁড়া অপু, তোকে গরম গরম ভেজে দিচ্ছি। অপু বলিল, কেন মা, চাল ছোড়া ভাজা কই? তা চাল ভাজা তুই খেলি কই? এতবার ডাকলাম, তুই বেরিয়ে চলে গেলি। ঠান্ডা হয়ে গেল, দুর্গা খেয়ে ফেললে, তাই বড়া তো হয়ে গেল বলে ভাজবো আর দেব। অপু সেই বৈকালবেলা হইতে মনের মধ্যে যে তাসের ঘর নির্মাণ করিতেছিল, এক ফুয়ে কে তাহা একেবারে ভূমিসাৎ করিয়া দিল। এই তাহার মা তাহাকে ভালোবাসে। সে বৈকালবেলা বাড়ির বাহিরে যাওয়ার পর হইতে অনবরত ভাবিতেছে মা না জানি কত দুঃখই করিতেছে তাহার জন্য। অপু আমার এখনো কেন যে এলো না, তার জন্যে এত করে ঘাট থেকে এসে ভাজলাম, আহা সে দুটো খেলে না ভাজা। হ্যাঁ, দায় পড়িয়াছে তাহার জন্য ভাবিয়া তো মায়ের ঘুম নাই। মা দিব্যি সেগুলি দিদিকে খাওয়াইয়া দিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে, সেই শুধু এতক্ষণ মিছামিছি ভাবিয়া মরিতেছিল। দুর্গা বলিল, মা শিগগির শিগগির ভেজে নাও, বড্ড মেঘ করে আসছে, বৃষ্টি এলে আর ভাজা হবে না, ঘরে যে জল পড়ে, সেদিনকার মতো হবে কিন্তু। দেখিতে দেখিতে চারিদার ঘিরিয়া ঘনাইয়া আসা মেঘের ছায়ায় বাঁশবনের মাথা কালো হইয়া উঠিল। খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে, অথচ বৃষ্টি এখনো নামে নাই। এ সময় মনে এক প্রকার আনন্দ ও কৌতূহল হয়, না জানি কি ভয়ঙ্কর বৃষ্টি আসিতেছে, পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে। অথচ বৃষ্টি হয় প্রতিবারই, পৃথিবী কোনোবারেই ভাসায় না, তবু এ মোহটুকু ঘোচে না। দুর্গার মন সেই অজানার আনন্দে ভরিয়া উঠিল। সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাহিয়া দেখিতেছিল। সর্বজয়া খানকতক বড়া ভাজিয়া বলিল, এই বাটিটা করে ওকে দে তো দুর্গা, ওর খিদে পেয়েছে, বিকেল থেকে কিছু তো খায়নি। এই শেষ কথায় কাল হইল। এতক্ষণ অপু যা হয় একরকম ছিল, কিন্তু মায়ের শেষ দিকের আদরের সুরে তাহার অভিমানের বাঁধ একেবারে ভাঙিয়া পড়িল। সে বড়া শুদ্ধ বাটিটা উঠানে ছুঁড়িয়া দিয়া বলিল, আমি খাবো না তো বড়া, কখনো খাবো না, যাও। সর্বজয়া ছেলের কাণ্ড দেখিয়া অবাক হইয়া গেল। গরিবের ঘরকন্যা, কত কষ্টে যে কি জোগাড় করিতে হয় সেই জানে, আর হতভাগা ছেলেটা কিনা দুবার সেই কত কষ্টে সংগৃহীত মুখের জিনিস নষ্ট করিল। ক্ষোভের আগে সে ছেলের দিকে চাহিয়া বলিল, তোমার আজ হয়েছে কি? তোমার অদৃষ্টা ছাই লেখা আছে, খেয়েও তাই গরম গরম। এইবার অপুর পালা। এরকম কথা মার মুখে সে কখনো শোনে নাই। কোথায় সে চাহিতেছে মা দুটো আদরের কথা বলিয়া সান্ত্বনা করিবে? না, সন্ধ্যাবেলা এমন নিষ্ঠুর কথা। সে দাঁড়াইয়া উঠিয়া বলিল, আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি তাতে আমার মনে কষ্ট হয় না? না, আমি বিকেল থেকে ভাবছি নে বুঝি, আমি কখনো তোমার বাড়ি আর আসছি নে। আমি ছাই খাবো? কেন আমি ছাই খাবো? আর দিদি বুঝি সব ভালো ভালো জিনিস খাবে? আমি আসবো না তোমার বাড়ি, কখনো আসবো না। পরে সে আতুরি বুড়ির বাড়ি হইতে এইমাত্র যেরূপ অন্ধকার অন্ধকার কাটা বন আমবন না মানিয়া ছুটিয়াছিল,
এখনো রাগে আত্মহারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরে উঠানের দিকে ঠিক সেই রূপ মরিয়ার মতো ছুটিল। ভাইয়ের অভিমান মরা দৃষ্টি, ফুলা ঠোঁট ও কথা বলিবার ধরন দুর্গার নিকট এরূপ হাস্যকর ঠেকিল যে হাসিয়া প্রায় গড়াইয়া পড়িল। হি হি, অপুটা একেবারে পাগলা মা, কেমন বলে। পরে ভাইয়ের কথা বলিবার উক্তি নকল করিয়া বলিল, আমি চাল ভাজা খাইনি, তাতে আমার বুঝি কষ্ট হয় না। বোকা একেবারে। ও অপু, শুনে যা। ও অপু। অপু ছুটিয়া পাঁচিলের পাশের পথ দিয়া পিছনের বাঁশবাগানের দিকে ছুটিল। আকাশে মেঘ তখনও থমকিয়া আছে। বাঁশবনের তলাটা ঝোপে ঝাড়ে নির্জন বর্ষা সন্ধ্যায় ঘুটঘুটে অন্ধকার। সহজ অবস্থায় এরূপ স্থানে এ সময় একা আসিবার কল্পনাই সে করিতে পারিত না কোনো দিনও। কিন্তু বর্তমানে চারিধারের নির্জনতা ও অন্ধকার, বাজারের মধ্যে কিসের খড়মড় শব্দ, অদূরের সলতেখাগি আম গাছে ভূতের প্রবাদ প্রভৃতি সম্পূর্ণ বিস্মৃত হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবিতে লাগিল, আমি কখনো বাড়ি যাব না, তো এ জন্মে আর বাড়ি যাব না। অভিমানের প্রথম বেগটা কাটিয়া গেলে তাহার একটু গা ছমছম করিতে লাগিল। ভয়ে ভয়ে এসে একবার দূরের সলতেখাগি আম গাছটার দিকে চাহিয়া দেখিল। তাহার মনে হইল, এখন যদি একটা ভূতে আমায় তুলে একেবারে মগডালে নিয়ে যায় তো বেশ হয়। মা খুঁজে খুঁজে কেঁদে মরে। ভাবে, কেন সন্ধ্যাবেলা ছাই খাও বললাম, তাই তো খোকা আমার রাগ করে কোথায় অন্ধকারে মেঘ মাথায় বেরিয়ে চলে গেল, আর ফিরে এলো না। ভূতের হাতে মরিয়া গেলে মার কিরকম কষ্ট হইবে তাহা সে খানিকক্ষণ প্রতিহিংসার আনন্দে উপভোগ করিল। পরে সেইখান হইতে সে গিয়া পাঁচিলের পাশের পথে দাঁড়াইল। তাহার ভয় ভয় করিতেছিল। সম্মুখের বাঁশঝাড়ে একটা অস্পষ্ট শব্দ হইল। অপু একবার ভয়ে ভয়ে চোখ উঁচু করিয়া চাহিয়া দেখিল, তাহার মা ও দিদি রানুদের বাড়ির দিকে ডাকিতেছে। ও অপু। বাঁশঝাড়ে আবার যেন একটা শব্দ হইল। সে মনে মনে বড় অস্বস্তি বোধ করিতে লাগিল। কিন্তু মুশকিল এই যে তাহাকে খোসামত না করিলে সে নিজেই অত রাগের মাথায় বাড়ি গিয়া ঢুকিবে। সত্য সত্য এতটা আত্মসম্মান জ্ঞান শূন্য সে নয় নিশ্চয়। এবার তাহার দিদি রানুদের বাড়ির খিড়কি দিয়া বাহির হইয়া আসিতেছে যেন। সে ছুটিয়া দরজার সামনে পাঁচিলের কোণটাতে দাঁড়াইল। হঠাৎ আসিতে আসিতে পাঁচিলের পাশে চোখ পড়িতেই দুর্গা চেঁচাইয়া বলিয়া উঠিল, ওই দাঁড়িয়ে রয়েছে মা, এই দেখো পাঁচিলের পাশে। পরে সে ছুটিয়া গিয়া ভাইয়ের হাত ধরিল। ওরে দুষ্টু, এখানে চুপটি করে দাঁড়িয়ে থাকা হয়েছে, আর আমি আর মা সমস্ত জায়গা খুঁজে বেড়াচ্ছি, এই দেখো। দুজনে মিলিয়া তাহাকে বাড়ির মধ্যে ধরিয়া লইয়া গেল।